স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Morley Minto Reforms 1909. Factors leading to Morley Minto Reforms. Tremendous rise in national consciousness during 1885 to 1906. The number of students passing the matriculation in India increased from 1286 to 8,211, amounting to a sevenfold increase. A similar rise was seen in the number of newspapers and journals published, indicating that the number of Indians who were likely to be conscious of their rights as citizens and of the duties of the government had substantially increased. Yet, far from getting their due share, the educated Indian were not given any share in government services or administration. মরলি মিন্টো সংস্কার 1909। মরলি মিন্টো সংস্কারের দিকে পরিচালিত করার কারণগুলি: জাতীয় চেতনার অভূতপূর্ব বৃদ্ধি। 1885 থেকে 1906 সালের মধ্যে ভারতে ম্যাট্রিকুলেশন পাশ করা ছাত্রদের সংখ্যা 1286 থেকে বেড়ে 8211 হয়েছে, যা 7 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রকাশিত সংবাদপত্র এবং জার্নালের সংখ্যায় অনুরূপ বৃদ্ধি দেখা গেছে, যা ইঙ্গিত করে যে ভারতীয়দের সংখ্যা যারা নাগরিক হিসাবে তাদের অধিকার এবং সরকারের কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারে, যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। তবুও তাদের ন্যায্য অংশ পাওয়া তো দূরের কথা, শিক্ষিত ভারতীয়দের সরকারি পরিষেবা বা প্রশাসনে কোনো অংশ দেওয়া হয়নি। Economic Critique of Colonial Rule. Economic thinkers Dadabhai Naoroji and R.C. Dutt had published in 1902 their energetic economic critiques, The Poverty and British Rule in India, and The Economic History of India, respectively. Naoroji put forward the theory of drain of wealth and claimed that the British were draining and bleeding India. A raging campaign was launched against the drain through every possible form of public communication. The agitation succeeded in undermining the moral basis of British rule in India and gained tremendous popularity with the masses. ঔপনিবেশিক শাসনের অর্থনৈতিক সমালোচনা। অর্থনৈতিক চিন্তাবিদ দাদাভাই নওরোজি এবং আর.সি. দত্ত 1902 সালে তাদের উদ্যমী অর্থনৈতিক সমালোচনা প্রকাশ করেছিলেন, ভারতে দারিদ্র্য এবং ব্রিটিশ শাসন এবং ভারতের অর্থনৈতিক ইতিহাস। নওরোজি সম্পদের নিষ্কাশনের তত্ত্বটি সামনে রেখেছিলেন এবং দাবি করেছিলেন যে ব্রিটিশরা ভারতকে নিষ্কাশন ও রক্তপাত করছে। গণযোগাযোগের সম্ভাব্য সব ধরনের মাধ্যমে ড্রেনের বিরুদ্ধে একটি র্যাগিং অভিযান চালানো হয়। এই আন্দোলন ভারতে ব্রিটিশ শাসনের নৈতিক ভিত্তিকে ক্ষুণ্ণ করতে সফল হয় এবং জনসাধারণের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। Role of Curzon's reactionary policies. Lord Curzon, who was the Governor-General from 1898 to 1905, was a proud imperialist. He promoted the policy of centralization, nurtured contempt for aspirations of educated Indians and the Indian National Congress. His unpopular measures included Calcutta Corporation Act of 1899, the Indian Universities Act and the Official Secrets Act of 1904. However, it was his plan for partition of Bengal that provoked unprecedented resentment. It was seen as an attack on growing Bengali nationalism and pushed the people into open rebellion. During the anti-partition movement, the leadership of the Congress slipped into the hands of the extremists who had now raised the slogan of Swaraj, Swadeshi, boycott and national education. কার্জনের প্রতিক্রিয়াশীল নীতির ভূমিকা। লর্ড কার্জন, যিনি 1898 থেকে 1905 সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন, তিনি একজন গর্বিত সাম্রাজ্যবাদী ছিলেন। তিনি কেন্দ্রীকরণের নীতি প্রচার করেন, শিক্ষিত ভারতীয়দের আকাঙ্ক্ষা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি অবজ্ঞা পোষণ করেন। তার অজনপ্রিয় পদক্ষেপগুলির মধ্যে রয়েছে 1899 সালের কলকাতা কর্পোরেশন আইন, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন এবং 1904 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট। যাই হোক, এটি বঙ্গভঙ্গের জন্য তার পরিকল্পনা ছিল যা অভূতপূর্ব বিরক্তি সৃষ্টি করেছিল। এটাকে ক্রমবর্ধমান বাঙালি জাতীয়তাবাদের ওপর আক্রমণ হিসেবে দেখা হয় এবং জনগণকে প্রকাশ্য বিদ্রোহের দিকে ঠেলে দেওয়া হয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কংগ্রেসের নেতৃত্ব চলে যায় চরমপন্থীদের হাতে, যারা এখন স্বরাজ, স্বদেশী, বয়কট এবং জাতীয় শিক্ষার স্লোগান তুলেছিল। Rise of the extremists and the revolutionaries. The last decade closer to reforms, 1899 to 1909, was also the period of turmoil that saw the rise of militant nationalism and revolutionary terrorism. Condemning the moderate policy of the Congress, Tilak had remarked, political rights will have to be fought for. The moderates think that these can be won by persuasion. We think that these can be won by pressure. Other significant factors in addition to the above, various other factors also contributed to the passing of the act.
In 1904–05, the Oriental Japan defeated the Occidental giant Russia and gave rise to a new hope across colonies in Asia. The mistreatment of Indians overseas in South Africa and other British colonies also embittered the Indian people, who had now begun to feel that unless they were free in their own country, they could not hope to receive any respect or justice outside India. In the closing years of the 19th century, India was also afflicted by the horrors of famine and bubonic plague, seen largely as a result of government neglect and misadministration. All these events had been carefully covered by the Indian press, free since 1882, and had ignited national outrage against the foreign rule. চরমপন্থী এবং বিপ্লবীদের উত্থান সংস্কারের কাছাকাছি গত দশক 1899 থেকে 1909 ছিল অশান্তির সময়, যা জঙ্গি জাতীয়তাবাদ এবং বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থান দেখেছিল। কংগ্রেসের মধ্যপন্থী নীতির নিন্দা করে তিলক মন্তব্য করেছিলেন, রাজনৈতিক অধিকারের জন্য লড়াই করতে হবে। মডারেটরা মনে করে এগুলোকে বোঝানোর মাধ্যমে জয়ী হওয়া যায়। আমরা মনে করি চাপ দিয়ে জয় করা সম্ভব। অন্যান্য তাৎপর্যপূর্ণ বিষয়গুলি উপরোক্ত ছাড়াও অন্যান্য বিভিন্ন কারণও এই আইনটি পাশ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। 1904 থেকে 05 সালে ওরিয়েন্টাল জাপান অক্সিডেন্টাল জায়ান্ট রাশিয়াকে পরাজিত করে এবং এশিয়ার উপনিবেশ জুড়ে একটি নতুন আশার জন্ম দেয়। দক্ষিণ আফ্রিকা এবং অন্যান্য ব্রিটিশ উপনিবেশগুলিতে বিদেশে ভারতীয়দের সাথে দুর্ব্যবহারও ভারতীয় জনগণকে ক্ষুব্ধ করেছিল, যারা এখন মনে করতে শুরু করেছিল যে তারা তাদের নিজের দেশে স্বাধীন না হলে তারা ভারতের বাইরে কোনো সম্মান বা ন্যায়বিচার পাওয়ার আশা করতে পারে না। 19 শতকের শেষ বছরগুলিতে ভারতও দুর্ভিক্ষ এবং বুবনিক প্লেগের ভয়াবহতায় আক্রান্ত হয়েছিল, যা মূলত সরকারি অবহেলা এবং অপশাসনের ফলে দেখা যায়। এই সমস্ত ঘটনাগুলি 1882 সাল থেকে মুক্ত ভারতীয় সংবাদপত্র দ্বারা সাবধানে কভার করা হয়েছিল এবং বিদেশি শাসনের বিরুদ্ধে জাতীয় ক্ষোভকে প্রজ্বলিত করেছিল। Rise of Liberal Party to power in Britain. At the end of 1905, Liberal Party came to power in Britain and two liberals, John Morley, Secretary of State, and Lord Minto, Governor General, assumed office. Both Morley and Minto had similar views as regards policy in India. Both believed that the partition of Bengal was a great blunder that had furthered anti-government feelings in India. They feared that this feeling of animosity was fast filtering down to the masses, and an English officer no longer held the commanding position that he once did. At the same time, they were aware that the Congress demand of governing India in the interests of the Indians themselves could not be accommodated within an imperialist framework. Thus, they concluded that the British policy in India was badly in need of a new departure, the contents of which were clear in their mind. They had to appease the moderates, suppress the extremists, raise new pillars of support for the British rule, the Indian princes and the zamindars, and weaken the nationalist movement by counterpoising Muslims against the Hindus. ব্রিটেনে ক্ষমতায় লিবারেল পার্টির উত্থান 1905 সালের শেষের দিকে। লিবারেল পার্টি ব্রিটেনে ক্ষমতায় আসে এবং দুজন লিবারেল, জন মোরলে, রাষ্ট্র সচিব, এবং লর্ড মিন্টো, গভর্নর জেনারেল অফিস গ্রহণ করেন। মরলে এবং মিন্টো উভয়েরই ভারতের নীতির ক্ষেত্রে একই মতো ছিল। উভয়ই বিশ্বাস করতেন যে বঙ্গভঙ্গ একটি বড় ভুল, যা ভারতে সরকার বিরোধী অনুভূতি বাড়িয়ে দিয়েছে। তারা আশঙ্কা করেছিল যে এই শত্রুতার অনুভূতি জনসাধারণের মধ্যে দ্রুত ফিল্টার হয়ে যাচ্ছে এবং একজন ইংরেজ অফিসার আর কমান্ডিং পদে অধিষ্ঠিত ছিলেন না, যা তিনি একবার করেছিলেন। একই সময়ে তারা সচেতন ছিল যে ভারতীয়দের স্বার্থে ভারতকে শাসন করার কংগ্রেসের দাবি সাম্রাজ্যবাদী কাঠামোর মধ্যে স্থানান্তরিত হতে পারে না। এইভাবে তারা উপসংহারে পৌঁছেছিল যে ভারতে ব্রিটিশ নীতির জন্য একটি নতুন প্রস্থান প্রয়োজন ছিল, যার বিষয়বস্তু তাদের মনে স্পষ্ট ছিল। তাদের মধ্যপন্থীদের সন্তুষ্ট করতে হবে, চরমপন্থীদের দমন করতে হবে, ব্রিটিশদের সমর্থনের নতুন স্তম্ভ তৈরি করতে হবে। ভারতীয় রাজপুত্র ও জমিদারদের শাসন করে এবং হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের প্রতিপক্ষ করে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে। Similar deputation, the 1st of October 1906. Meanwhile, a deputation headed by Aga Khan met Viceroy Lord Minto at Simla on the 1st of October 1906. The deputationists expressed loyalty to the British Crown but also expressed apprehension that if the principle of election was introduced without conceding reservation for Muslims, it would prove detrimental to their interests. Thus, the deputationists demanded reservation of seats for Muslim community not only on the basis of their population but also on the basis of their political importance and their services in the defense of the British Empire.
সিমলা ডেপুটেশন 1 অক্টোবর 1906। এদিকে আগা খানের নেতৃত্বে একটি ডেপুটেশন ভাইসরয় লর্ড মিন্টোর সাথে 1 অক্টোবর 1906 তারিখে সিমলায় সাক্ষাৎ করে। ডেপুটেশনকারীরা ব্রিটিশ ক্রাউনের প্রতি আনুগত্য প্রকাশ করলেও রিজার্ভেশন মেনে না নিয়ে নির্বাচনের নীতি চালু করা হলে আশঙ্কা প্রকাশ করে মুসলমানদের জন্য এটা তাদের স্বার্থের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। এইভাবে প্রতিনিধিরা মুসলিম সম্প্রদায়ের জন্য শুধুমাত্র তাদের জনসংখ্যার ভিত্তিতে নয়, তাদের রাজনৈতিক গুরুত্ব এবং তাদের ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিরক্ষায় সেবা প্রভিত্তিতেও আসন সংরক্ষণের দাবি করেছিল। The British saw in these demands a promising counterpoise to the increasing demands of the Congress. Grasping the opportunity, Lord Minto readily accepted these demands and promised not only separate communal representation but also representation much in excess of their population on account services to the empire. Minto's response to the deputation may be seen as the first official manifestation of the policy of divide and rule. ব্রিটিশরা এই দাবিগুলির মধ্যে কংগ্রেসের ক্রমবর্ধমান দাবিগুলির প্রতিশ্রুতিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা দেখেছিল। সুযোগ বুঝে লর্ড মিন্টো সহজেই এই দাবিগুলো মেনে নেন এবং শুধুমাত্র আলাদা সাম্প্রদায়িক প্রতিনিধিত্বই নয়, সাম্রাজ্যের অ্যাকাউন্ট পরিষেবায় তাদের জনসংখ্যার বেশি প্রতিনিধিত্বের প্রতিশ্রুতি দেন। ডেপুটেশনে মিন্টোর প্রতিক্রিয়াকে ভাগ করুন এবং শাসন করুন নীতির প্রথম আনুষ্ঠানিক প্রকাশ হিসাবে দেখা যেতে পারে। Under the policy of conciliation, another demand of the Indian leaders was fulfilled even before the act was passed and without introducing any statutory change. This was the appointment of 2 Indians to the Council of the Secretary of State for India and of the Governor-General and Provincial Governians. Hence in August 1907, K.G. Gupta and Syed Hussain Bilgrami were appointed to the Secretary of State's India Council. Under this provision, comparatively unimportant portfolios like education and law were given to the Indians. সমঝোতার নীতির অধীনে ভারতীয় নেতাদের আরেকটি দাবি আইনটি পাশ হওয়ার আগেই এবং কোনো বিধিবদ্ধ পরিবর্তন না করেই পূরণ করা হয়েছিল। এটি ছিল ভারতের সেক্রেটারি অফ স্টেট কাউন্সিলে এবং গভর্নর জেনারেল এবং প্রাদেশিক গভর্নরদের কাউন্সিলে 2 জন ভারতীয়ের নিয়োগ। তাই 1907 সালের আগস্টে কেজি গুপ্ত এবং সৈয়দ হুসেন বিলোগ্রামিকে সেক্রেটারি অফ স্টেটের ইন্ডিয়া কাউন্সিলে নিযুক্ত করা হয়েছিল। এই বিধানের অধীনে শিক্ষা এবং আইনের মতো তুলনামূলকভাবে গুরুত্বহীন পোর্টফোলিওগুলি ভারতীয়দের দেওয়া হয়েছিল। Main provisions of the Act of 1909. Like the Act of 1892, the Act of 1909 was also an amending act and introduced changes in the size and functions of the councils of the Governor-General and the governors. Both size and functions of the councils were enlarged. 1909 সালের আইনের প্রধান বিধান। 1892 সালের আইনের মতো 1909 সালের আইনটিও একটি সংশোধনী আইন ছিল এবং গভর্নর জেনারেল এবং গভর্নরদের কাউন্সিলের আকার ও কার্যাবলীতে পরিবর্তন আনয়ন করে। কাউন্সিলের আকার এবং কার্যাবলী উভয়ই বড় করা হয়েছিল। Changes in composition of councils. The changes in councils were brought in 3 respects: numbers, proportion of official and non-official members and methods of appointment or selection. পরিষদের গঠন পরিবর্তন। কাউন্সিলে পরিবর্তন আনা হয়েছিল 3টি বিষয়ে: সংখ্যা, অফিসিয়াল ও বেসরকারি সদস্যের অনুপাত এবং নিয়োগ বা বাছাই পদ্ধতি। Change in numbers. Under the Act of 1909, the number of additional members were doubled or more than doubled. For instance, under the Act of 1892, the maximum number of additional members in Governor-General's Council was only 16. The Act of 1909 raised this to 60. The central legislature was thus composed of 69 members, 37 officials, 32 non-officials. Of the officials, 9 were ex officio and 28 were to be nominated by Governor-General. Of the non-officials, 5 were to be nominated by the Governor-General, 27 were to be elected. Similarly, for presidencies of Madras, Bombay and Bengal, it was raised from 20 to 50. সংখ্যার পরিবর্তন। 1909 সালের আইনের অধীনে অতিরিক্ত সদস্যের সংখ্যা দ্বিগুণ বা দ্বিগুণেরও বেশি করা হয়েছিল। উদাহরণস্বরূপ 1892 সালের আইনের অধীনে গভর্নর জেনারেল কাউন্সিলে সর্বাধিক অতিরিক্ত সদস্যের সংখ্যা ছিল মাত্র 16। 1909 সালের আইন এটিকে 60-এ উন্নীত করে। এইভাবে কেন্দ্রীয় আইনসভা 69 জন সদস্যের, 37 কর্মকর্তা, 32 জন কর্মকর্তা। কর্মকর্তাদের মধ্যে 9 জন পদাধিকারী এবং 28 জনকে গভর্নর জেনারেল দ্বারা মনোনীত করা হবে। অকর্মকর্তাদের মধ্যে 5 জনকে গভর্নর জেনারেল মনোনীত করতে হবে, 27 জনকে নির্বাচিত করতে হবে।
একইভাবে মাদ্রাজ, বম্বে এবং বাংলার প্রেসিডেন্সির জন্য এটি 20 থেকে 50 করা হয়েছিল। Change in the proportion of official and non-official members under the Act of 1892, official majority was maintained both in the centre and in the provinces. But under the Act of 1909, even though official majority was maintained in the centre, the proportion of non-official members increased substantially. In the provinces, for the first time, a non-official majority was introduced. Readers, please note that this unofficial majority was in practice important in translating its will into action because of the overriding powers of the central majority. 1892 সালের আইনের অধীনে সরকারি এবং বেসরকারি সদস্যদের অনুপাতের পরিবর্তন, কেন্দ্র এবং প্রদেশ উভয় ক্ষেত্রেই সরকারি সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখা হয়েছিল। কিন্তু 1909 সালের আইনের অধীনে, যদিও কেন্দ্রে সরকারি সংখ্যাগরিষ্ঠতা বজায় ছিল, বেসরকারি সদস্যদের অনুপাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। প্রদেশগুলিতে প্রথমবারের মতো একটি বেসরকারি সংখ্যাগরিষ্ঠতা চালু করা হয়েছিল। পাঠকগণ অনুগ্রহ করে মনে রাখবেন যে এই অনানুষ্ঠানিক সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রীয় সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার কারণে তার ইচ্ছাকে কার্যে রূপান্তর করতে কার্যত দুর্বল ছিল। Methods of appointment under the Act of 1892, nomination was the practice. The Act of 1909 became a landmark because of the manner in which non-official seats were to be filled. Of the 32 non-official seats, 5 were to be nominated by Governor-General while the remaining 27 were to be elected. It was further declared that territorial representation did not suit India and that representation by classes and interests is the only practicable method of embodying the elective principle in the constitution of the Indian legislative councils. Thus, the remaining 27 seats were distributed as follows. নিয়োগের পদ্ধতি 1892 সালের আইনে মনোনয়ন প্রথা ছিল। 1909 সালের আইনটি একটি যুগান্তকারী হয়ে ওঠে কারণ যে পদ্ধতিতে বেসরকারি আসনগুলি পূরণ করা হয়েছিল। 32টি বেসরকারি আসনের মধ্যে 5টি গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হওয়ার কথা ছিল এবং বাকি 27টি নির্বাচিত হওয়ার কথা ছিল। এটি আরও ঘোষণা করা হয়েছিল যে আঞ্চলিক প্রতিনিধিত্ব ভারতের জন্য উপযুক্ত নয় এবং যে শ্রেণী এবং স্বার্থ দ্বারা প্রতিনিধিত্ব ভারতীয় আইন পরিষদের সংবিধানে নির্বাচনী নীতিকে মূর্ত করার একমাত্র ব্যবহারযোগ্য পদ্ধতি। এইভাবে অবশিষ্ট 27টি আসন নিম্নরূপ বিতরণ করা হয়েছিল। By non-official members of the provincial legislative councils, general electorates, 13 seats. By landholders of 6 provinces, landholders' constituencies, 6 seats. By Muslims of 5 provinces, separate Muslim constituencies, 5 seats. Alternately by Muslim landholders of UP or of Bombay, 1 seat. Chambers of Commerce of Calcutta and Bombay, special electorates, 2 seats. প্রাদেশিক আইন পরিষদের বেসরকারি সদস্যদের দ্বারা সাধারণ নির্বাচকমণ্ডলী 13টি আসন। 6টি প্রদেশের জমিদারদের দ্বারা ভূমিধারীদের নির্বাচনী এলাকা 6টি আসন। 5টি প্রদেশের মুসলমানদের দ্বারা পৃথক মুসলিম নির্বাচনী এলাকা 5টি আসন। পর্যায়ক্রমে ইউপি বা বোম্বাইয়ের মুসলিম জমিদারদের দ্বারা 1টি আসন। চেম্বার্স অফ কমার্স অফ ক্যালকাটা এবং বোম্বে বিশেষ নির্বাচকমণ্ডলী 2টি আসন। এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।